চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা ষান্মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে। ওই স্পিড মানির জন্যই কিন্তু বেগমপাড়া তৈরি হয়েছিল। বোতল হয়তো ডিফারেন্ট, কিন্তু হুইস্কি এক। এই মন্ত্রিসভার আর একটা অন্যতম বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, কিছু গুপ্ত মানুষও কি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ অজিত দোভাল। মেজর হাফিজ সাহেব স্টেটমেন্ট করছে, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না ইউনূস সরকার, সেজন্য আমি রাজি হয়েছি, কিন্তু এখন গণভোটের ভিত্তি নাই। তাহলে এটা কি একটা প্রতারণা হয়ে যাচ্ছে না জাতির সাথে, সমস্ত মানুষের সাথে? পরিবহন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী তার প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে বলেছেন যে সমঝোতার ভিত্তিতে আদায় করা চাঁদা চাঁদা না, এবং মালিক শ্রমিক সমঝোতার ভিত্তিতে যে চাঁদা আদায় করে সেটা কল্যাণে ব্যবহৃত হয়। সমঝোতার ভিত্তিতে এটাও বলেছেন যে এই চাঁদা কল্যাণে ব্যবহৃত হয়। আবার এটাও বলেছেন যে সাধারণত সরকারি দলের সমর্থিত যেসব শ্রমিক সংগঠন থাকে তারা একটু আধিপত্য বিস্তার করে, এই কথাগুলি তিনি বলেছেন। আমার কাছে মনে হয়েছে এগুলো তো পুরান কথা। বক্তব্যে চাঁদাবাজদের উৎসাহিত করবে কি? উৎসাহ পাবে কি না এটা জানি না, কিন্তু এই বক্তব্য পুরনো সেই নিয়মকেই স্থাপিত করেছে যে এগুলো ছিল, এগুলো আছে, এবং এগুলিকে উনি চাঁদা বলে মনে করেন না। এই জিনিসটা আমাকে দুঃখ দিয়েছে। এগুলো অবশ্যই চাঁদা। অনিয়মতান্ত্রিকভাবে অডিট কিংবা কোনো জবাবদিহিতা ছাড়া কোনো বেসরকারি সংগঠন সবার কাছ থেকে এইভাবে চাঁদা তুলতে পারে না। সংগঠন তার সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা ষান্মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে, কিন্তু দৈনিক ট্রাক চলাচল করলে বা পরিবহন চলাচল করলেই যে চাঁদা তোলা হয় সেটা কোনোভাবেই চাঁদা না। সেটা কোনোভাবেই সমঝোতার ভিত্তিতে নয়, এবং সেটা নৈতিক নয়, সেটা অবশ্যই অনৈতিক, এবং সেটা এক্সটর্শন, চাঁদাবাজি। এই চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাতের একটি বৃহৎ দুর্নীতি, এবং সমঝোতার ভিত্তিতে উনি যে বলেছেন এই বিষয়টি নিয়ে আমি এই জন্য আরো দুঃখ পেয়েছি যে যখন সিন্ডিকেশন হয়, অর্থাৎ চিনির দাম বাড়ানো হয়, পেঁয়াজের দাম বাড়ানো হয়, তেলের দাম বাড়ানো হয়, বলে যে কিছু লোকজন সংঘবদ্ধভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তাহলে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নিলে সেটা চাঁদা না হয়, তাহলে সিন্ডিকেট করে যদি জিনিসপত্রের দাম বাড়ায় তাহলে কি সেটা সিন্ডিকেট হলো? ওনারা তো সমঝোতার ভিত্তিতে করেছেন, তাই না? দিনের শেষে এই পয়সাগুলি সাধারণ জনগণ দেয়, দ্রব্যমূল্য বাড়ে, অনিয়মতান্ত্রিক আচরণ বাড়ে, এই চাঁদাবাজি নিয়ে দখল বেদখল বাড়ে, এমনকি চূড়ান্ত ক্রাইম বা ক্রিমিনাল কাজকর্ম হয়। তাহলে আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন এটা অনেকটা পুরোনোদের মতো। যে সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চ্যালেঞ্জ পাহাড় নাকি পিঁপড়া এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সরকারের সামনে যা থাকবে সরকারকে সেটাই মোকাবেলা করতে হবে। অতএব পাহাড় সম রয়েছে অথবা পিঁপড়া সম রয়েছে তাতে কি? যেভাবে মন্ত্রিসভা গঠন হলো সেখানে নতুনত্ব দেখছেন কি? না, সেখানে তো নতুনত্ব আছে। সেখানে তো অধিকাংশ আছেন যারা, মানে অনেকেই আছেন যারা প্রথমবার এমপি হয়েছেন, তো এটা নতুন না। 24 প্রতিমন্ত্রী সবাই নতুন। হ্যাঁ, তো এটা নতুন না, নতুনত্ব তো অবশ্যই আছে। নতুন মানুষ এসেছেন, হয়তো নতুন চিন্তা আসবে। সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানি বলে, এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। ওই স্পিড মানির জন্যই কিন্তু বেগমপাড়া কি হয়েছে, তৈরি হয়েছিল। আজকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। আবার বলছি, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কোথায়? সড়ক তৈরি করার জন্য আপনাকে দুইটা ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে কি, আমি যার গাড়ি আছে তারা একটা ট্যাক্স দেয়, রোড ট্যাক্স বলা হয়। আমি রোড ইউজ করি সেজন্য সরকারকে আমি ট্যাক্স দিব, সেটা হচ্ছে রোড ট্যাক্স। আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, আমরা একটা ট্যাক্স দিই, বা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিই। আপনি ট্যাক্সের বাইরে, এবং বলা আছে কনস্টিটিউশনে ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে? সংসদ। এই সংসদের বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, মানে এই যে কি বলবো, যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন তাহলে সেটা কি হয়ে যাবে, লেজিটিমাইজ হয়ে যাবে। তাহলে আপনার আবার বেগমপাড়া তৈরি হবে। সো এই একটা উর্দুতে মানুষ অনেকে বলতো, ওটা বাংলায় বলে, আমরা ইংল্যান্ড থেকে শিখছি, যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক। সো আপনার
এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে তাহলে তো জুলাই সনদ বলেন, আমাদের গণ অভ্যুত্থান বলেন, আমাদের বিপ্লব বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বলেন, সব কিছুই কিন্তু ভুলণ্ঠিত হলো। এবং আর একটা জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন যে বিচার কি হবে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে, এটা বলেছিলেন। ওনারা প্রথমেই শপথ গ্রহণের দিনই সকালবেলায় সেটার ব্যত্যয় ঘটালেন। আর ভাই যে কথা বলছে আমি এই কথাতে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উনি আরিচা গেছিলেন ইয়াতে, আরে আরিচা রোডটা 4 ঘন্টা বন্ধ ছিল, উনি যেটা জানার পরে স্মৃতিসৌধে যাওয়ার জন্য। তারপর উনি বললেন যে না, রাস্তা বন্ধ থাকবে না। ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে রাস্তা বন্ধ করে একসময় সে আসতো, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রাস্তা বন্ধ করতে পারেন না। উনি বললো হ্যাঁ ঠিক আছে, রাস্তা বন্ধ করব না, আমি সাধারণের মতো আসবো, তো আমি যত সেকেন্ড লেট হব এই দেশটা তত সেকেন্ড লেট হয়ে যাবে। কারণ উনি ধরে নেন একটা কথার কথা বললাম, 4টার সময় মিটিং, আমরা কোনো জায়গায় 2 ঘন্টা আগে যদি ওনাকে বের হতে হয় তাহলে এই 2 ঘন্টা রাষ্ট্রের জন্য অপচয়, কারণ এই 2 ঘন্টা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার সময়। সেই জন্যে এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা, যে তিনি লাইটে দাঁড়াবেন এবং তারপরে সে কনভয় নিয়ে যাবেন, নিরাপত্তার চেয়ে আমার কাছে মনে হয় এটা তার সস্তা জনপ্রিয়তা। দ্বিতীয় কথা, আপনাকে একদিন মাত্র আপনি সচিবালয়ে যান, তাছাড়া তো আপনার ঢাকা শহরে মুভমেন্ট করার কিছু নাই। কিন্তু আমরা অতীতে যেটা দেখছি যে পুলিশ থাকবে, মানুষ উল্টা দিকে দাঁড়ায় থাকবে, সেটা তো সে কালচারও যেমন আমরা চাই না, আবার এই কালচারও চাই না আমার দেশটা কোনো কারণে কি হয়ে যাক, পিছিয়ে যাক। আর কালকে যতগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন একটা কথা কেউ নতুনত্ব, ভাই এটা ভালো বলতে হবে, যেমন ডাক্তারদের কথা বলছে যে তারা যেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আসে, এটা ইনশিওর করবো। আমরা তো সেটা বলিনি, আমরা বলছি কি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করার বিষয়। NHS মানে মাননীয় প্রধানমন্ত্রী তো 17 বছর থাকছেন ইংল্যান্ডে, হি হ্যাভ এ ভেরি গুড আইডিয়া হাউ NHS স্টার্টস ওয়ার্ক। আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিটা মেডিকেল কলেজে বা হাসপাতালে চিকিৎসা পাবে, এই নিশ্চয়তা করতে হবে। এর জন্যে যে কি রিফর্ম করা হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা শুনিনি। এই মন্ত্রিসভার আর একটা মানে অন্যতম বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, কিছু গুপ্ত মানুষও কি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এবং আর একটা জিনিস সবচেয়ে বড় যেটা গুপ্ত বলতে কাদের বোঝাতে চাইছেন? বলতেছি তার নাম, তিনি হচ্ছে খলিল সাহেব। সেটা হচ্ছে যে দল স্টেটমেন্ট দিল 2টা ছাত্র উপদেষ্টার বিষয়, যে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে আপনারা কি পদত্যাগ করে তারপর মাঠে আসেন। এবং 2টা ছেলে কিন্তু পদত্যাগ করে মাঠে আসছে। কিন্তু সেই দলই আবার যখন এই খলিল সাহেবের কিন্তু অপসারণও বিএনপি দাবি করেছিল, এবং সবচেয়ে জোরে সোরে, এবং যে কয়জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার মধ্যে কিন্তু উনি ছিলেন। কিন্তু হঠাৎ করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো, এবং সবাই যখন জানে হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ অজিত দোভাল, এবং কি কারণে দেওয়া হলো আমরা জানি না, কিন্তু এটা মনে হয় এই সরকারের জন্য খুব একটা সুখকর হবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি, সেটা হচ্ছে আমরা সবাই বলতেছি যে আইন মেনে চলব, এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠন হয়েছে, এবং 3য় তফসিলের কথা বলা হচ্ছে, সেখানে যেহেতু শপথের বিধান নাই সেই জন্যে এই জুলাই সনদের শপথ নিতে পারবেন না বিএনপি। তা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 3য় তফসিলে ডক্টর ইউনূস সাহেবের এন্ট্রিম গভর্নমেন্টের কোনো বিধান কনস্টিটিউশন ছিল না, সেটা 106 দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে নিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তো আর বলেনি 3য় তফসিলে একটা শপথ কি আপনারা অ্যাড করেন। তাহলে যে শপথটা নিছেন উপদেষ্টারা এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই শপথটা 3য় তফসিলে নাই এবং আজও নেই। সো যদি সেই শপথটা বৈধ হয়ে থাকে তাহলে আজকে এই যুক্তিটা একটা ঠুটো জগন্নাথ হতো। থার্ড জিনিস, আপনি কিছু মানবো কিছু মানবো না, এটা হবে না। যেটা আমার কাছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হয়েছে সেটা হচ্ছে মেজর হাফিজ সাহেব আজকে একটা স্টেটমেন্ট করছে। মেজর হাফিজ সাহেব স্টেটমেন্ট করছে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না ইউনূস সরকার। ইউনূস সরকার হচ্ছে আমাদের সরকার, ইউনূস সরকার গণভোটে না দিলে নির্বাচন দিত না, সেজন্য আমি রাজি হয়েছি, কিন্তু এখন গণভোটের ভিত্তি নাই। তাহলে এটা কি একটা প্রতারণা হয়ে যাচ্ছে না জাতির সাথে, সমস্ত মানুষের সাথে? এবং আপনি আরো একটা জিনিস দেখেন, 68.2% মানুষ ভোট দিচ্ছে হায়ার পক্ষে, এবং কি তাজ্জব একটা ব্যাপার, গোপালগঞ্জে কিন্তু 3টা সিটে কিন্তু বিএনপি জিতছে, কিন্তু সেখানে আবার না ভোটে জিতছে।
তার মানে বিএনপি যে হার পক্ষে কখনো ছিল না, আজও নাই, অতীতেও ছিল না, ভোটের আগেও ছিল না। এই কথা যখন আমরা বলতাম অনেকে রাগ করতো। পার্বত্য চট্টগ্রামেও কি বিএনপি জিতছে, কিন্তু না ভোট জিতছে। তার মানে কি বিএনপির যারা ভোটার তারা কিন্তু হাঁ ভোটে ভোট দেয়নি। তাহলে হাঁ ভোটে কারা ভোট দিলেন? হাঁ ভোটে সাধারণ মানুষ যারা কি জন্য দিলেন? জুলাই সনদকে বাস্তবায়নের জন্য। তাহলে আপনি 68%, আপনি পাইছেন 51%। তাহলে আপনি 68% লোকের যে মতামত তাকে কি আপনি সমর্থন করবেন না সম্মান প্রদর্শন করবেন? এটাই তো গণতন্ত্রের নিয়ম। আর আপনি যে যুক্তিতে বললেন যে না শপথের বিধান নাই, তাহলে ডক্টর ইউনূস অবৈধ, এই ইলেকশন ডাকাটা অবৈধ, মানে দুইটা ইলেকশনই তো একসাথে ডাকছেন। এই ইলেকশন কমিশন গঠন হয়েছে সেটা অবৈধ, এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা বসে আছেন তারা অবৈধ, আপনার প্রশাসনে যারা বসে আছেন তারা অবৈধ, আপনি যে মন্ত্রিসভা গঠন করলেন সেটা অবৈধ, এই সংসদ নির্বাচন অবৈধ, তাহলে সব অবৈধ হয়ে যাবে। ডকট্রিন অফ নেসেসিটির কারণে যদি জিয়াউর রহমান সাহেব সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন, সেটাও কনস্টিটিউশন ছিল না, কিন্তু সেদিন সে দেশকে রক্ষা করার জন্য নিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই মিলে বসাইছি, তখন সংবিধানের বালায় ছিল না। আজকে এই ইলেকশনটা হতে হবে গণতন্ত্রের জন্য, সেটাও আমরা করেছি। সো আপনি মেনে নিয়ে যখন ভোট করছেন তখন, এবং আরও একটা জিনিস দেখেন, এইটা এই 25 তারিখে আসছিল গণভোটের, এটা যদি আপনি আদেশটাকে ইলিগালি ভাবতেন তাহলে আপনি রিট ফাইল করতেন, করে চ্যালেঞ্জ করতেন। ভোটের পরে কেন বললেন যে না ওটা আমি একটা চাণক্য পলিসি নিয়েছিলাম? একটু আগে যে যুক্তিটা এসেছিল যে ইউনূস সরকার যে শপথ নিয়েছে বা সরকার পরিচালনা করেছে এটাকে বৈধ, আসলে তো বৈধ না। তারাই বৈধতা নিয়েছিলেন, বৈধ না জানতেন বলেই বৈধতা নিয়েছিলেন। সংবিধানের প্রচলিত সংবিধান যেটি বাংলাদেশের আছে এখন, সেই সংবিধানেরই ধারা অনুযায়ী তারা 106 রেফারেন্স নিয়েছিলেন। তার মানে তারা সংবিধানকে মেনেই রেফারেন্সটা নিয়েছেন। আর শপথের যে বাক্য, সেটা যেহেতু ওই শপথ ছিল না, যেটি তৃতীয় তফসিলের কথা শাহরিয়ার বলেছেন, সত্যি সেটা তো নাই। এটা যে তারা বানিয়ে নিয়েছেন নিজে নিজে, এটাকে তো একটা অবৈধ কাজই করেছেন। এটাও তারা চাইলে একইভাবে রেফারেন্স নিয়ে তৈরি করতে পারতেন, অথবা তারা যেটা নিয়েছেন, এখন সেটাকে বৈধতা দেওয়ার দায়িত্ব পড়েছে বর্তমান সংসদের। বর্তমান সংসদ যদি মনে করে বিগত সরকারের যে কাজগুলি আইনি বৈধতা দেওয়া প্রয়োজন, তারা সেটা দিতে পারবেন। এটা দিতে কোনো বাধা নাই, এবং সেইগুলিকে চ্যালেঞ্জ করে কেউ কোর্টেও যেতে পারবে, আবার কোর্ট থেকে রেফারেন্স আনতে পারবে, অতএব সেখানেও কোনো বাধা নাই। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটি ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এসেছেন। ওই সময় প্রয়োজনীয়তার জন্য অনেক কিছু তাদেরকে করতে হয়েছে বা অনেক কিছু করা হয়েছে যেগুলি না করে উপায় ছিল না। আবার অনেক কিছু তারা করেছেন যেগুলি না করলেও চলতো, এবং তারাই যে না করলেও চলতো সেই জিনিসগুলি করতে গিয়েই অনেক ধরনের সংকট তৈরি করছেন। তার মধ্যে একটা হচ্ছে গণভোট পরেও হতে পারত। জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন রেফারেন্ডাম করছিলেন তখন কিন্তু কনস্টিটিউশন রেফারেন্ডাম ছিল না। 75 সালে কনস্টিটিউশনই ছিল না, স্থগিত ছিল। না, মানে ছিল না, কনস্টিটিউশন ওয়াজ নাল এন্ড ভয়েড। নাল এন্ড ভয়েড ছিল না। তার মানে রেফারেন্ডামের কোনো বিধান ছিল না, কিন্তু একটা রেফারেন্ডাম প্রথম হয়েছে, তারপরে কিন্তু পার্লামেন্টে ইলেকশন হয়েছে। সো দ্যার ইজ অ্যান প্রসিডিওর, যার মাধ্যমে যে বিএনপি যে এক্সাম্পলটা দিচ্ছে সেই এক্সাম্পলটা অলরেডি তারা কিন্তু করছেন। আর যেটা বললেন যে সিনেটের কথাটা, যদি আমরা এখনো উচ্চকক্ষের নাম কি হবে সেটাই ঠিক হয়নি, যে সেখানে আপনি একটা জিনিস বোঝেন যে গণরায়কে আপনি উপেক্ষা করবেন কেমন করে। যেটা বললেন যে গণভোটটা দিলেন কেন, আপনি তো গণভোটটা মেনে নিলেন, আপনি জুলাই সনদে সাইন করলেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, খুব ভালো কথা, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, আপনি সংস্কার পরিষদে যে আপনি সেটা নিয়ে আলোচনা করেন। কিন্তু কথা হলো যে আপনি তো ভোটটাকে, ভাই এই ভোটটা হলো, সংসদ নির্বাচনটা হলো তো এই রেফারেন্ডামের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? এই জুলাই সনদের উপর ভিত্তি করে। আমরা যদি জুলাই সনদকে অস্বীকার করি তাহলে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিপ্লব, আমরা যে বলি সংস্কার, একটা নতুন বাংলাদেশ, এই সবগুলোকেই কি অস্বীকার করা।